এবার আরাপের কথা শুনে খই হারালো টুবাই। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো ওর বুকে। নাকের জলে চোখের জলে একাকার করে ফেললো আরাপের পরনের পাঞ্জাবিটা। হেঁচকি তুলে বলে উঠল, আরা ভাই, তৈয়ব ভাই আর নেই আমাদের ছেড়ে। বাক্যে দাঁড়িয়ে পড়া আগেই ওর পিছন এসে দাঁড়ালো জিল্লু। নাক মুখ কুচকে টুবাইয়ের মাথায় চাটি মেরে বলে উঠল, এই জন্যই তোরে দিন রাত আমার পিটাইতে মন চায়। তৈয়ব নাই মানে কি? বলবি জ্ঞান নাই। তা না, মরা কান্দন শুরু করেছে। আর ভাইয়ের ছাড়, আগে নাক পরিষ্কার করবি, তারপর এদিকে আসবি। তার আগে তোর এদিকে আসা আমি বয়কট করলাম। আর ভ্রুকুচকি করে তাকালো ওদের দিকে। টুবাইকে ছাড়িয়ে জিজ্ঞেস করে উঠল, আমাকে একটু পরিষ্কার করে বল, তোদের কি হয়েছে? আর তবলাই বা কই? জিল্লু তখন কোড়া চোখে একবার টুবাইকে দেখে জোরে একটা শ্বাস ফেলল। তারপর আস্তে আস্তে খুঁড়ে বলল গত রাতে সমস্ত ঘটনা। গোডাউন থেকে আজলাইনকে নিয়ে যাওয়ার সময়ই ইমাদের লোকরা তৈয়বে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তি এক পর্যায়ে তৈয়বের বুকে ছুরি চালায় ওরা। কিন্তু কপাল ভালো থাকায় ক্ষতটা যা হয়েছে সেটা প্রাণনাশকের কোনো আশঙ্কা নেই। হাসপাতালে নিয়ে আসার পর ডক্টরের অবজারভেশনে রাখতে হয় কিছুক্ষণ। তবে এখনো জ্ঞান ফিরেনি, আর কখন ফিরবে সেটাও বলা যাচ্ছে না। এবার আরাপ একটু স্বস্তির শ্বাস ফেলল। সে পাথর বুকে চেপে ধরে এতদূর এসেছে, সেটা নেমে গেল একটু। তবলা যে বেঁচে আছে এটাতেই স্বস্তি তার। বুকটা হালকা লাগছে এখন। জিল্লু তখন থমথমে মুখে শুধালো, ভাই, আমি তো ভাবছিলাম ওই আজলাইন রে বেলগাছের লগে বাইন্ধা রাখবো। মাথার উপরে সকালে বিকালে বেল পড়বে, উচিত শিক্ষা হইবে সালার। কিন্তু কিছুই করতে পারলাম না। উল্টো তৈয়ব ভাইয়ের হাসপাতালে ভর্তি করা লাগলো। তুমি কিছু বলবা না? এমনে এমনে ছাইরা দিবা ইমা সদাগরে? বেশ অনেকক্ষণ পর আরাফের বিমর্ষ মুখে ফুটে উঠল কিঞ্চিত ক্ষোভ। চোখ মুখ শক্ত করে বলে উঠল, ইমা সদাগরে আমি ছেড়ে দেবো? তোকে কে বলল জিল্লু? তবলার বুকে ছুরি চালানোর হিসেবে কড়াই গন্ডায় বুঝে আমি তাপেই ছাড়বো। তখনই জিল্লু ছুটে এসে বলে উঠল আরাফকে, ভাই, তোমার তো দেবদাস হওয়ার কাউন্টডাউন শুরু হয়েছে। ভাবিরে তোমার ওই ডিপজল শ্বশুর আবা বিয়া দিতাছে। জিল্লুর কথাখানায় কেবিলের সবাই আতঙ্কে উঠলেও কেবল আরাপই ছিল নীরব দর্শক। তৈয়বের পাশে বসে নীরজ মুখে আপেল চিবোনো ছাড়া এই মুহূর্তে তার কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই আর। তৈয়বের জ্ঞান ফিরেছে আজ 2 দিন হলো। ডক্টর ডিসচার্জ করেনি এখনো, কারণ বুকের ক্ষতটা গভীর। সারতে কয়েকদিন লাগবে। ততদিন করা অবজারভেশনে থাকতে হবে ওকে। অথচ আরাপ দেবদাস হবে শুনে সে ধরপড়িয়ে উঠে বসলো। আরাপের গায়ে মিষ্টি ধাক্কা দিয়ে বলে উঠল, এ ভাই, শুনেছিস কিছু? জিল্লু কি বললো? ভাবিরে যে বিয়ে দিতেছে ওই জল্লাদ শ্বশুর মশাই, আর তুই বসে বসে আপেল খাচ্ছিস। বিয়ে আটকাবি না? আরাপ তখনও নির্লিপ্ত। আপেলের গায়ে ধারালো কামড় বসাতেই রুমে ঢুকলো মিষ্টি। সম্পর্কে আরাপের ছোট বোন হলেও দলে ওর সমাদর কোনো অংশে কম নয়। আর মিষ্টির হাতে আরো 1 কেজি আপেল দেখে আরাপ ভ্রু কুঁচকালো। শান্ত স্বরে বলে উঠল, তুই আবার এসেছিস? আর এসেছিস যখন আপেল এনেছিস কেন? এত আপেল কে শেষ করবে খেয়ে? মিষ্টি সাথে সাথে থতমত খেয়ে যায়। তৈয়বকে দেখতে আসায় বাহানা খুঁজতে আপেল কিনেছে, কিন্তু এসেই যে ভাইয়ের জেরায় মুখে পড়তে হবে ওকে। জানলে কি ও আর আসতো? প্রশ্নের মুখে পড়ে রমণীর কপালে ঘাম জমলো। হালকা ঢোক গিলে বলে উঠল, ভাই, তৈয়ব ভাই অসুস্থ না? আর অসুস্থ মানুষকে খালি হাতেই দেখতে আসা যায়? জিল্লু টুবাই একসাথে দুদিকে ঘাড় নাড়ালো, অর্থাৎ তারা সহমত মিষ্টির সাথে। তৈয়ব শ্বাস ফেলে আরাপকে বলে উঠল, তোর চিন্তা কিসের? আপেল খাওয়ার মানুষ তো আছেই এখানে। পার্বতী বিয়ে হয়ে যাচ্ছে আর দেবদাস লাল পানি না খেয়ে আপেল খাচ্ছে। আহা, এই দৃশ্য দেখবো বলেই কি আমি ওদের হাতে মারগুলো খেয়েছিলাম? মিষ্টি ধরতে পারলো না কথাটা। প্রশ্নবিদ্ধ চোখে চশমাটা তর্জনী দিয়ে নাকের উপরে ঠেললো। তারপর টুবাই আর জিল্লুর দিকে তাকিয়ে বলে উঠল, এই পার্বতীরা আবার কে? কেউ কোনো প্রত্যুত্তর করলো না। শুধু টুবাই বিষণ্ণ মুখে টিভির রিমোটটা হাতে নিল। চালু করলো টিভি খানা। খবরের চ্যানেলগুলো হেডলাইনে বড় বড় করে লেখা উঠছে ব্রেকিং নিউজ। মিশন পরিপাটি একজন সংবাদ পাঠিকা তার ঋণীনে কণ্ঠে পড়ে শোনাচ্ছেন চাঞ্চল্যকর তথ্যটি। শহরে সবচাইতে বিলাসবহুল কমিউনিটি সেন্টারে মেয়ের বিয়ে আয়োজন করেছেন নামকরা ব্যবসায়ী রাজনীতিবিদ ইমাদ সদাগর। ঘটনা সূত্রে জানা যায় উক্ত সেন্টারে 50% শেয়ার হোল্ডারে আছেন আর প্রাক্তন জামাতা তথ্য ও যোগাযোগ মন্ত্রী আরাপ চৌধুরী। প্রতিদ্বন্দ্বিতা নাকি ব্যক্তিগত আক্রোশ মেটাতে এমন হঠকারী সিদ্ধান্ত, তা নিয়ে উত্তাল জনগণ। মিষ্টি কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে চেয়ে আছেন আতঙ্কে।
তারপর আরাফের দিকে তাকিয়ে বলে উঠল, ভাই ভাবিরা তোমার যে ডিভোর্স হয়নি, তাহলে ওনারা প্রাক্তন কেন বলছেন? আর ভাবির বিয়ে দিয়ে দিয়েছে মানে কি? জিল্লু তখন মুখ খুলল, বলে উঠল হতাশ স্বরে, আমিও তো কখন থেইকা এই কথাটাই কইছিলাম ভাইরে। ঘটনা কিন্তু ঘটাই ফেলতেছে তোমার হাড় বরজাত শ্বশুর। কিছু করলে এখনই করো, নইলে পরে কান দাও বউ পাবা না। মিষ্টি এবার বিরক্ত মুখে ফের চাইলো ভাইয়ের দিকে। মিষ্টি স্বরে আক্রোশ মিশিয়ে বলে উঠল, ভাইয়া তুমি এখনই কল দাও ভাবির মোবাইলে। কল দিয়ে বলো এই বিয়ে যেন না করে। আর কদিন গেলে বাবা মা এমনিতেই রাজি হয়ে যেত, তার মধ্যে এসব ঝামেলা। তুমি কল করো শিগগির। আরাপের মধ্যে তখনও কোনো হেলদোল নেই। বুদ্ধিদীপ্ত চোখ জোড়া শান্ত সুস্থির, মুখে অনুপস্থিত চিন্তার ছাপটুকু। মিষ্টি এবার অস্থির চিত্তে পকেট থেকে ফোনটা বের করলো। তখনই তৈও বলে উঠল, তুই ফোন বের করছিস কেন? ভাবি নাম্বার আছে তোর কাছে? মিষ্টি খানিক কথায় চুপসে থাকা মাথা নোয়ালো মেয়েটা অনুতপ্ত কণ্ঠে বলে উঠল, ভাইয়া যেদিন ভাবিরে নিয়ে এসেছিল জোর করে, সেদিন সন্ধ্যের দিকে আমার মোবাইল থেকে ভাবি কল করেছিল তাদের বাসায়। টুবাই তখন অবিশ্বাসের স্বরে বলে উঠল, তার মানে ভাবির বাসার নাম্বারটা তো এখনো আছে তোমার মোবাইলে? মিষ্টি ভেবেছিল ওটা শুনলেই আরাপ থমকে উঠবে ওকে, কিন্তু তাকে অবাক করে দিয়ে যেন মানুষটা উঠে দাঁড়ালো। তৈয়বের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, একটা প্রেস মিটিং আছে, তারপর কার্যালয়ে কিছু কাজ, অনেক প্রেসার বুঝলি। রাতে এসে তোকে দেখে যাব, এখন আসছি। টুবাই এবার আর নিশ্চুপ থাকতে পারল না, চিল্লিয়ে বলে উঠল, আমরা জানি ভাবির জন্য কতটা পাগল ছিলে তুমি, আর তাকে যখন জোর করে বিয়ে দিতেছে তখন তুমি কিছু করবে না, চুপচাপ বসে থাকবে হাত গুটিয়ে? ভাবি অন্য কারো হয়ে গেলে মেনে নিতে পারবে বুঝি? আরাপ তখনও নির্বিকার, নিরুত্তর হাঁটা শুরু করতেই এগিয়ে এসে পথ আটকালো মিষ্টি। ভীতু মেয়েটা আজ ভীষণ সাহস নিয়ে বলে উঠল,